সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ভিডিও ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস আক্তার, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর একটি গণিত ক্লাস নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রাথমিক গণিত বই, ডায়েরি এবং কলম নিয়ে বসছো তো? আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে আমি তোমাদের কি করিয়েছিলাম সেটা মনে আছে? আমি জানি তোমাদের মনে আছে। হ্যাঁ, সঠিক বলেছ। আমি তোমাদের অধ্যায় চার থেকে একটি যোগ্যতাভিত্তিক অঙ্ক এবং জ্যামিতি অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছিলাম, তাই না? মনে আছে তো? আচ্ছা, তাহলে আমি যে যোগ্যতাভিত্তিক অঙ্কটা করিয়েছিলাম সেটা কি করিয়েছিলাম? হ্যাঁ, সঠিক বলেছ। সেটা একটা উদ্দীপক লেখা ছিল। ওই উদ্দীপক থেকে বলা ছিল, প্রশ্ন ছিল যে গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। মনে আছে তো? আমি জানি তোমাদের সবার মনে হয়ে গেছে, তোমরা এটা ভালোভাবে পারো। গুণফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে গুণফল সমান সমান গুণ্য গুণ গুণক। তারপরে প্রশ্ন ছিল কি, আরেকটা ছিল যে গুণ্য, উদ্দীপকের গুণ্য কোনটি? তো আমরা গুণ্যটা কিভাবে বের করব? সঠিক বলেছ, গুণ্যটা বের করব যে সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাটাই হলো কি গুণ্য। সঠিক হয়েছে। এবার আমরা জ্যামিতি অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েছিলাম সেখান থেকে দু একটা আলোচনা করি। হ্যাঁ, জ্যামিতি শব্দের অর্থ কী? জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে, সঠিক বলেছ, জ্যামিতির শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। আমরা আরও পড়েছিলাম কোন পরিমাপের একক কী, তাই না? আমি জানি তোমরা সেটাও পারো। কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। সঠিক বলেছ, তোমরা অনেক ভালোভাবে পড়েছো, সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমাদের নতুন পাঠ শুরু করছি। আমি তোমাদের নতুন পাঠে করাবো অধ্যায় 7 বাংলাদেশের মুদ্রা ও নোট। সেখান থেকে পৃষ্ঠা 76 কিছু খালিঘর করাবো, পৃষ্ঠা 80 যোগ এবং বিয়োগ অঙ্ক করাবো এবং পৃষ্ঠা 81 কিছু সমস্যা সমাধান করাবো। তো নতুন পাঠে যাওয়ার আগে আজকের ক্লাসের শিক্ষণফলটা একটু জেনে নাও। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. বাংলাদেশি মুদ্রা কয়টি তা বলতে পারবে। 2. বাংলাদেশি নোট কয়টি ও কী কী তা বলতে পারবে। 3. সমস্যা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা নতুন পাঠে চলে যাই। নতুন পাঠে শুরু করার আগে আমি তোমাদের জন্য একটা চার্ট নিয়ে আসছি, তোমরা একটু চার্টটা দেখে নাও। তো শিক্ষার্থীরা, অধ্যায় 7 বাংলাদেশি মুদ্রা ও নোট। দেখো, বাংলাদেশি মুদ্রা, বাংলাদেশি মুদ্রাগুলো দেখো, এখানে লেখা আছে, দেখো এখানে কত লেখা আছে? 1 পয়সা, এটা হচ্ছে কি 5 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে 1 টাকা। 1 টাকাকে আমরা আবারও কি বলতে পারি? 100 পয়সা। 100 পয়সা বা 1 টাকা। এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5 টাকা। তাহলে এই বাংলাদেশি মুদ্রা কয়টি পেলাম আমরা এখানে? বাংলাদেশি মুদ্রা আমরা এখানে কয়টি পেয়েছি? 8টি। ঠিক আছে শিক্ষার্থীরা? তো এই 100 পয়সা সমান, আমি আবারও বললাম যে 1 টাকা সমান কত? 100 পয়সা। 100 পয়সা 1 টাকা হয়। তাহলে আমরা বাংলাদেশি মুদ্রা কয়টি পেয়েছি? 8টি পেয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা বাংলাদেশি নোট কয়টি সেটা দেখব। তো শিক্ষার্থীরা, এবার আমরা বাংলাদেশি নোটটা দেখব। বাংলাদেশি নোটে দেখো প্রথমে কি, এটা হলো 1 টাকা, তারপরে এটা হলো কি 2 টাকা, এটা হলো 5 টাকা, আর এটা হলো 10 টাকা, এটা কি 20 টাকা, এটা হলো 50 টাকা, আর এটা হলো কিসের নোট? 100 টাকার নোট। তারপরে হচ্ছে কি, এটা 500 টাকার নোট, আর এটা হচ্ছে কি 1000 টাকা নোট। তাহলে আমরা বাংলাদেশি নোট কয়টি পেলাম? বাংলাদেশি নোট আমরা
কয়টি পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বাংলাদেশি নোট কয়টি? 9টি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর নোট এবং মুদ্রাগুলো তোমাদের চিনতে হবে, দেখে যেন বলতে পারো এটা কত টাকার মুদ্রা, এটা কত পয়সার মুদ্রা এবং এটা কত টাকার নোট, ঠিক আছে? আর বাংলাদেশি মুদ্রা কয়টি বলেছি মিস? 8টি। আর বাংলাদেশি নোট কয়টি? 9টি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চলো আজকে অঙ্ক আমরা শুরু করি। আজকে আমি অধ্যায়ের সাথে বাংলাদেশি মুদ্রা ও নোটের পৃষ্ঠা নাম্বার 76 থেকে তোমাদের প্রথমে অঙ্ক শুরু করব, খালিঘর, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমি এখন তোমাদের পৃষ্ঠা 76-এর 1 নং সমাধান করো এটা করাচ্ছি। এটা হচ্ছে তোমাদের খালিঘর। 5 নাম্বার খালিঘরে দেখো কি লেখা আছে, 1 টাকার 100টি নোট সমান ড্যাশ টাকা, অর্থাৎ 1 টাকার 100টি নোটে কত টাকা হয়? 1 টাকার 10টি নোটে কত হবে? 10 টাকা। এভাবে 100টি নোটে কত হবে? সঠিক বলেছ, 100 টাকা। কত হবে? 100 টাকা। এবার দেখো 6 নাম্বার, 100 টাকার 10টি নোট সমান কত টাকা? 100 টাকার 10টি নোটে কত টাকা হবে? 100 টাকার 2টি নোটে কত হয়? 200 টাকা। 100 টাকার 3টি নোটে 300 টাকা হয়। তাহলে আমরা কি করতে পারি? এটাকে রাফ করে নিতে পারি, অর্থাৎ 100কে 10 দ্বারা গুণ করে দিলে আমরা কত টাকা হয় বুঝতে পারবো, ঠিক আছে? শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? শূন্য। 1 0 0 1 0 0 1। তাহলে এটাকে আমরা কি করতে পারি? যোগ করে নিতে পারি। তাহলে কত পেলাম? 1000 টাকা। আমরা এখানে কি পেলাম? 1000 টাকা। 100 টাকার 10টি নোটে কত হয়? 1000 টাকা। শিক্ষার্থীরা 7 নাম্বারে হচ্ছে কি দেখো, 5 টাকার 10টি নোট সমান কত টাকা? তাহলে এতক্ষণ আমরা নোটগুলো দেওয়া ছিল, টাকার সংখ্যাটা বের করেছি। এবার আমাদের কি বলা আছে যে 5 টাকার 100টি নোটে কত টাকা হবে? এটাও আমরা ঠিক টাকার সংখ্যাটাই বের করব। তাহলে 5 টাকার 5টি নোটে কত হয়? 25 টাকা। এভাবে আমরা কিভাবে 5 5-এ 25 গুণ করেছি। এই 5 দিয়ে 100কে এটাও আমরা গুণ করতে পারি। 100 গুণ 5। দেখো 5 0 0 5 0 0 5 1 5। তাহলে কত পেলাম? 500 টাকা। 5 টাকার 100টি নোটে কত হয়? 500 টাকা হয়। এবার দেখো 8 নাম্বারে কি আছে, 20 টাকার 100টি নোট সমান 100 টাকা। 20 টাকার কয়টি নোটে 100 টাকা হয়? ধরো 20 টাকা 20 টাকার 2টি নোটে কত হয়? 40 টাকা। 3টি নোটে কত হবে? 60 টাকা। 4টি নোটে 80 টাকা। 5টি নোটে কত হবে? 100 টাকা, ঠিক আছে? এই যে এটাই বলেছে যে 20 টাকার 100টি নোট সমান 100 টাকা, অর্থাৎ 20 টাকার কয়টা নোটে 100 টাকা হয়? কয়টি নোটে? 5টি, ঠিক আছে? এবার 9 নাম্বার অঙ্কটা আমরা করছি। দেখো 100 টাকার 100টি নোট সমান 500 টাকা, অর্থাৎ 100 টাকার কয়টা নোট দিলেই 500 টাকা হয়? এটা অনেক সহজ। 100 টাকার 2টা নোটে কত? 200। এভাবে আমরা তাহলে 5টি নোটে কত হবে? 500, ঠিক আছে? শূন্য খালি করে কি হবে? 5টি নোটে, ঠিক আছে? শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পৃষ্ঠা নাম্বার 80-তে চলে যাই। পৃষ্ঠা 80-তে আমি কিছু তোমাদের যোগ ও বিয়োগ অঙ্ক করাবো। তো শিক্ষার্থীরা আমরা পৃষ্ঠা 80 এই 2 নং নিচের হিসাবগুলো করো, এই অঙ্কগুলো করছি। তো দেখো এখানে 1 নম্বরে কি আছে, 30 টাকা 10 পয়সা যোগ 40 টাকা 80 পয়সা। এটা আমরা কি করব, সাধারণত যেভাবে যোগ করেছি আমরা অধ্যায় 2 থেকে, ঠিক তেমনি আমরা এটা আবার রাফ এই পাশাপাশি যোগটাকে আমরা রাফ করে নিচ্ছি। দেখো আমরা ঠিক ডান পাশ থেকে এটা যোগ করব। দেখো 0 0 8-এর সাথে 1 মিলালে কত হয়? 9। তাহলে আমরা কত পেলাম? 90 পয়সা। তারপরে এখন আমরা টাকাটা দেখব, টাকার সংখ্যাটা। এখন দেখো এখানে আছে উপরে 0 নিচেও 0, তাহলে এর নিচে 0 বসলো। 3-এর সাথে 4 যোগ করলে কত হলো? 7। তাহলে আমরা কি পেলাম? 70 টাকা 90 পয়সা। তাহলে এটা আমরা উত্তর লিখে ফেলব। উত্তর 70 টাকা 90 পয়সা।
ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমি 2 নং অঙ্ক করব। তো শিক্ষার্থীরা এবার আমরা 2 নম্বর অঙ্ক করছি। দেখো 2 নম্বর অঙ্কটা হচ্ছে 47 টাকা 70 পয়সা বিয়োগ 29 টাকা 75 পয়সা। এটাও এই পাশাপাশি অঙ্কটাও আমরা রাখ করে নিচ্ছি। দেখো এখানে আমরা ওপর নিচ করে নিলাম। আমরা কি করব, এককের ঘর থেকে শুরু করব, অর্থাৎ ডান পাশ থেকে শুরু করব। এখানে দেখো কি আছে, 70 পয়সা, বিয়োজন কি 70 আর বিয়োজ্য হচ্ছে 75। তাহলে কি বিয়োজনটা ছোট, আমাদের এই বিয়োজন বড় করতে হবে। তাহলে আমরা এই যে 47 টাকা, এখান থেকে 1 টাকা ধার নিব, অর্থাৎ 1 টাকা কি 100 পয়সা। এই 100 পয়সা এই 70 পয়সার সাথে মিলাবো, তাহলে কি হলো 170 পয়সা। 170 পয়সার সাথে আমরা এখন কি করতে পারবো, এই নিচে যে 75 পয়সা আছে সেটা বাদ দিতে পারবো, কারণ আমাদের বিয়োজন বড় হয়ে গিয়েছে, তাই না? এটাকে আমরা কি করব, শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, হাতে আছে 1, 1 থেকে এই 7 থেকে 1 বাদ দিলে কত 6, এটাকে আবার 16 ধরতে হবে। 7 আছে 16 হবে কত হলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 হলে হাতে আছে 1, 1, এই 10 শতকের ঘরের 1 থেকে 1 বাদ দিব, তাহলে কত থাকে 0। এই 0 দরকার নেই। আমরা তাইলে কত পেলাম পয়সা, হ্যাঁ আমরা 95 পয়সা পেয়েছি। এবার আমরা এই যে এখানে 47 টাকা থেকে আমরা কি করেছিলাম, 1 টাকা ধার নিয়েছি, তাহলে কত থাকবে 46 টাকা, তাই না? 46 টাকা। এই 46 টাকা থেকে এখন বিয়োগ দিব আমরা 29 টাকা, তাহলে কত থাকবে দেখো, এই 6কে কী করতে হবে, 6 সাথে 10 ধরলে 10 যোগ করলে 16 হবে, 16 থেকে 9 বাদ দিলে কত থাকে, 9-এর পর থেকে গুনি আমরা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7 থাকে, হাতে আছে 1, 1, 4 থেকে বাদ দিলে 3, 3 থেকে 2 বাদ দিলে হলো 1, 17 টাকা। আমরা কত পেলাম এখানে 17 টাকা, তাহলে 17 টাকা 95 পয়সা পেয়েছি, তাই না? 17 টাকা 95 পয়সা। উত্তর আমরা লিখে ফেলব, উত্তর 17 টাকা 95 পয়সা। শিক্ষার্থীরা এই রাফগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখাতে হবে, তোমরা এইভাবে রাফ করে দেখাবে প্রতিটা অঙ্ক, ঠিক আছে? তো এটা তোমরা তুলে, তো শিক্ষার্থীরা এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে দেখো 69 টাকা 25 পয়সা যোগ 28 টাকা 80 পয়সা। এই পয়সাগুলো আমরা কি করব, প্রথমে যোগ করব, যোগ করে আমরা দেখে নেব একটু রাফ করে। যদি এটা 100 পয়সার উপরে হয়ে যায় তাহলে আমাদের একটু রাফ করতে হবে। দেখো এটা 100 পয়সার উপরে হয়ে যাবে, এই জন্য আমি একটু রাফ করে নিচ্ছি। 25 পয়সা যোগ 80 পয়সা, তাহলে দেখো 5-এর 5, 8-এর 2 যোগ করলে কত হয় 10, 105 পয়সা। তাহলে কি আমরা 105 পয়সা এখানে লিখতে পারবো? না, লিখতে পারবো না, কারণ আমরা জানি কি 100 পয়সা সমান 1 টাকা। এখান থেকে 100 পয়সাটা আমরা 1 টাকাতে, এই টাকাতে 1 টাকা আমরা কোথায় যোগ করব, এই 69 টাকার সাথে 1 টাকা যোগ করে নেব। আর এখানে তাহলে কত থাকবে, 5 থাকবে, 5 পয়সা থাকবে। আমরা 100 পয়সা নিয়ে গেলাম, 100 পয়সায় কত 1 টাকা, 1 টাকা আমরা এটার সাথে নিয়ে গেলাম, তাহলে কত হলো এখানে 69 সাথে 1 টাকা যোগ করলে 70 টাকা হলো, তাই না? হ্যাঁ, তারপরে এই যোগ কত 28 টাকা। এখন আমরা যোগ করে নিব, দেখো কত হয় 8, 7-এর সাথে 2 যোগ করলে হয় 9, তাহলে কত হলো 98 টাকা, তাই না? 98 টাকা। উত্তর আমরা কি পেলাম, 98 টাকা 5 পয়সা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে শিক্ষার্থীরা এবার আমি 5 নম্বর অঙ্ক করব। তো শিক্ষার্থীরা দেখো আমি 5 নম্বর অঙ্কটা করছি। দেখো 5 নম্বরে কী আছে, 500 টাকা 50 পয়সা বিয়োগ 395 টাকা 75 পয়সা। এটাকে আমরা বিয়োগ করব, ঠিক আছে? তো বিয়োগ করে দেখো এই পয়সার সংখ্যাগুলো উপরে কি 50 আর নিচে হচ্ছে 75। 50 কি ছোট, তাই আমরা এটারে বড় করব। তাহলে কি এখান থেকে এই 500 টাকার থেকে 1 টাকা কি করব, ধার নিয়ে এই 100 পয়সার সাথে কি করব, 100 পয়সা যোগ করব। তাহলে এই 50 পয়সার সাথে 100 পয়সা যোগ করলে কত হয়,
হ্যাঁ 150 পয়সা। এখন আমরা কি করতে পারবো? হ্যাঁ এই 75 পয়সা বিয়োগ করতে পারবো। 75 পয়সা, তাহলে কত থাকে দেখো, 10 থেকে 5 বাদ দিলে 5, তারপরে এই 4 থেকে এই 4কে 14 ধরলাম, একবার দিলে 5 থেকে, তাহলে 4 হয়, 4কে 14 ধরলাম, 14 থেকে 7 বাদ দিলে 7টাকে হাতে আছে কত 1, 1 থেকে একবার দিলে 0, তাহলে আমরা কত পেলাম 75 পয়সা। এখানে 75 পয়সা লিখে দিলাম। আমরা যে 100 পয়সা এখানে 50 পয়সাকে 150 পয়সা বানিয়েছি, এখানে কি 100 পয়সা সমান কি 1 টাকা। এই 1 টাকা আমরা কি করব, এই 500 টাকা থেকে বাদ দিতে হবে। তাহলে কত থাকে? হ্যাঁ 499 টাকা। এই 499 টাকা থেকে এখন বিয়োগ করব আমরা 395 টাকা, তাই না? তাহলে দেখো কত হয়, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 9 বাদ দিলে 0, 4 থেকে 1 বাদ দিলে 3 বাদ দিলে 1, 100 কত পেলাম 4 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম। এর আপগুলো কিন্তু দেখাতে হবে। তাহলে 104 টাকা 75 পয়সা। উত্তর 104 টাকা 75 পয়সা। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদের করাবো আমি তোমাদের করাবো 81 পেজের কিছু সমস্যা সমাধানটা। 2টি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে? তুমি যদি দোকানে গিয়ে 20 টাকার খাতা, 10 টাকার কলম কিনো আর 50 টাকার নোট দোকানদারকে দাও, তাহলে দোকানদারকে তোমাকে কিছু দিবে? হ্যাঁ দিবে, কারণ তুমি কি করেছো, কিনেছো কম টাকার আর নোট দিয়েছো কি বেশি টাকার, তাই না? তো তুমি যে জিনিসগুলো কিনেছো সেই জিনিসগুলো কত টাকার এটা আগে দেখতে হবে। তাহলে এটা কি করব এটা আমরা আগে যোগ করে নেব, অর্থাৎ যে জিনিসগুলো কিনেছে সেই জিনিসগুলোর দাম কত আগে দেখব। তো দেখো এখানে কি লেখা আছে, কি হ্যাঁ খাতার মূল্য কত 60 টাকা আর কলমের মূল্য আছে 45 টাকা 60 পয়সা। ঠিক আছে, তাহলে আমি সমাধানটা করছি, তোমরা দেখো। 5 নাম্বার সমাধান। খাতার মূল্য কত 60 টাকা, কিন্তু কোনো পয়সা নাই। কিন্তু আমাদের কলমের মূল্য কি আছে, পয়সা আছে। সেজন্য আমাদের কি করতে হবে, 00 পয়সা লিখতে হবে। এই 00 পয়সা লিখে দিলাম। এবার কলমের মূল্য, কত? কলমের মূল্য বলেছে 45 টাকা 60 পয়সা। তাহলে কলমের মূল্য হচ্ছে 45 টাকা 60 পয়সা। ঠিক আছে, হ্যাঁ এটাকে আমরা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। যোগের সময় তো উপরের সংখ্যার কোনো সমস্যা নেই, তাহলে উপরে 0 আছে, নিচে 0, 0 0, তারপরে উপরে আছে দশকের ঘরে 0, নিচে আছে 6, তাহলে 0 সাথে 6 মিলালে কি হয়, 6 হয়। তাহলে আমরা কত পেলাম, 60 পয়সা। এবার আমরা টাকাটা দেখব, টাকা কত বের হয়। 5-এ 5, 0 সাথে 5 মিলালে 5 হয়, আর 6-এর সাথে 4 মিলালে কত হয়, 10 হয়। তাহলে কত হলো, 105 টাকা 60 পয়সা। অর্থাৎ খাতা ও কলমের মূল্য কত, মোট 105 টাকা 60 পয়সা। খাতা ও কলমের মূল্য 105 টাকা 60 পয়সা। তাহলে
সে দোকানদারকে বিজয় কি করেছে, দোকানদারকে একটি 500 টাকার নোট দিয়েছে, তাই না? তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? কোনো কিছু ফেরত চাইলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়, এটা মনে রাখবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু 105 টাকা 60 পয়সা থেকে 500 টাকা বেশি না, তাহলে দোকানদারকে সে কত টাকা দিয়েছে? 500 টাকা, এটা আগে লিখতে হবে। তাকে দোকানদারকে দিল দোকানদারকে দেয় কত? 500 টাকা। এটাও আমরা কি, এখানে পয়সা নাই কিন্তু এখানে পয়সা আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? 00 পয়সা। তারপরে খাতা ও কলমের মূল্য কত? খাতা ও কলমের মূল্য কত? হ্যাঁ, 105 টাকা 60 পয়সা। এটা আমরা কি করব বলেছি মিস? বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখতে পারি এখানে? দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে? তাহলে কি লিখতে পারি? দোকানদার ফেরত দেবেন, দোকানদার ফেরত দেবেন আমরা কি করব, এখান থেকে 1 টাকা অর্থাৎ 100 পয়সা ধার নিব, এই পয়সার সাথে মিলাবো। 00 পয়সার সাথে 100 পয়সা মিলালে কি হয়? 100 পয়সা। এখন এই 100 পয়সা থেকে আমরা কি করব? 60 পয়সা বাদ দিব। ঠিক আছে, 60 পয়সা। তাহলে থাকে কত? 0। এটাকে 10 ধরলে 10 থেকে 6 বাদ দিলে কত থাকে? 4। হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে আমরা বাম পাশে 0 লিখলাম না, আমরা কত পেলাম? 40 পয়সা পেলাম, তাই না? তাহলে মিস এখানে 40 পয়সা লিখে দিই। এখন এখান থেকে আমরা কি করেছি? 1 টাকা ধার নিয়েছি, তাহলে কত হলো? 1 টাকা 500 টাকা থেকে ধার নিলে কত থাকে? হ্যাঁ, 499 টাকা, তাই না? 499 টাকা থেকে এখন আমরা কি করব? হ্যাঁ, 105 টাকা বাদ দিব। 499 টাকা। তাহলে কত বাদ দিব? 105 টাকা। তাহলে কত থাকে? 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। তারপরে আবার 9 থেকে 0 বাদ দিলে 9 থাকে, 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে। তাহলে আমরা কত পেলাম? 394 টাকা। 394 টাকা। তাহলে উত্তর লিখে ফেলে শিক্ষার্থীরা। হ্যাঁ, উত্তর হলো 394 টাকা 40 পয়সা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা 7 নাম্বার সমাধান করব। মিস 7 নাম্বার প্রশ্নটা পড়ছি, তোমরা সবাই খেয়াল করো। 7 নাম্বার প্রশ্নটা দেখো, মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কত টাকা হলো? ধরো তোমার কাছে 50 টাকা আছে, তোমার বাবা আরও তোমাকে 50 টাকা দিয়েছে, তাহলে তোমার কি বেশি হবে না কম হবে? সঠিক বলেছো, বেশি হবে। তাহলে তোমার কি হলো? হ্যাঁ, এটাকে কি করতে হবে? বেশি হলে যোগ করতে হবে। ছিল মিতুর ছিল কত টাকা? হ্যাঁ, 115 টাকা। 115 টাকা কত পয়সা? 50 পয়সা। তার বাবা দিলেন কত? তার বাবা দিলেন কত? 75 টাকা কত পয়সা? 25 পয়সা। তাহলে মিতুর কত টাকা, তাই না? তাহলে মোট হলো মিতুর কত? মোট হলো, এখন আমরা যোগ করব, তাই না?
যোগ। তাহলে শূন্যর সাথে 5 মিলালে কি হয় 5। আর তারপরে দেখো দশকের ঘরে আছে 5, 5-এর সাথে 2 মিলালে কি হয় 7। কত পয়সা বের হলো 75 পয়সা। ঠিক আছে, এবার আমরা টাকাটা দেখব। টাকাটা যোগ করব। 5-এর সাথে 5 মিলালে কি হয় 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 1-এর সাথে আমরা 1 মিলাবো দশকের ঘরে, তাহলে 2 হলো, 2-এর সাথে আমরা 7 মিলাবো, তাহলে কত হয় 9। তারপরে দেখো শতকের ঘরে আছে 1, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে 1-এর 1 নেমে গেল, তাহলে কত হলো তার মোট 190 টাকা 75 পয়সা। উত্তর 190 টাকা কত 75 পয়সা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমরা 9 নং সমাধানে চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? তাহলে 50 টাকার কয়টি নোট দিয়েছে? একটি নোট দিয়েছে, তাই না? সে দোকানে গিয়ে কি করেছে 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনেছে, আর দোকানদারকে সে 50 টাকার একটি নোট দিয়েছে। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? ফেরত চাইলে আমি কি বলেছি, আগেই মিস বলেছি যে ফেরত চাইলে এটা কি হবে, বিয়োগ হবে। 50 টাকার একটি নোট কি হয় 50 গুণ 1 সমান সমান কত হয় 50-কে 50 টাকা। ঠিক আছে, তাহলে সে দোকানদারকে কত টাকা দিয়েছিল 50 টাকা দিয়েছে। তাহলে কি লিখতে পারি, রতন দোকানদারকে দিল, রতন দোকানদারকে দিল কত 50 টাকা, কিন্তু কি পয়সা আছে নো, কিন্তু সে যে চানাচুরের প্যাকেট কিনেছে সেটার মধ্যে পয়সা আছে, এই জন্য আমাদের এটাতে কী করতে হবে 0 পয়সা লিখতে হবে। ঠিক আছে, তাহলে চানাচুরের প্যাকেট কিনলো, চানাচুর কিনলো কত টাকার? হ্যাঁ 35 টাকা কত 75 পয়সা। তাহলে আমরা এটাকে কি করব, বিয়োগ করব, তাই না? দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল, তাহলে আমরা কি লিখব, দোকানদার ফেরত দিল। আমরা এখানে লিখব দোকানদার ফেরত দিল। এখন আমরা বিয়োগ করব। এই যে দেখো এটা হলো কি বিয়োজন, উপরের সংখ্যাটা বিয়োজন কি ছোট, তাহলে আমাদের কি করতে হবে 1 টাকা দাঁড় নিতে হবে। 1 টাকায় কত পয়সা 100 পয়সা, এই পয়সার সাথে পয়সায় যোগ করতে হবে, তাইলে 0 পয়সার সাথে 100 পয়সা যোগ করলে কত হয়, হ্যাঁ 100 পয়সা। তাহলে আমরা এখানে রাফটা করে নিই, 100 পয়সা থেকে আমরা কি করব 75 পয়সা বাদ দিব, এই 75 পয়সা বাদ দিব। তাহলে আমাদের কত পয়সা থাকে দেখো, এই 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আছে কত 1, এটাকে আবার 10 ধরলাম, হাতের 1 থেকে 10 থেকে হাতের 1 বাদ দিলে কত থাকে 9, 9 থেকে এই 7 বাদ দিলে কত থাকে, 7-এর পর থেকে 9 পর্যন্ত কোনো 7, 8, 9 কত 2, হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, বাম পাশে 0 দরকার নাই। তাহলে আমরা কত পেলাম 25 পয়সা, এখানে আমরা লিখে দিলাম 25 পয়সা। দেখো এখন আমরা কি 100 পয়সা কি করেছি, এখান থেকে 1 টাকা, এই টাকা 50 টাকা থেকে 1 টাকা ধার নিয়ে 100 পয়সার সাথে আমরা এই 0 পয়সার সাথে 100 পয়সা যোগ করেছি। তাহলে আমাদের কি করতে হবে, এই 1 টাকা এই 50 পয়সা থেকে বাদ দিতে হবে, তাহলে কত থাকে 49 টাকা।
50 টাকা থেকে 100 টাকা, এক টাকা বাদ দিলে কত থাকে? 49 টাকা। এই 49 টাকা থেকে আমরা কি করব? 35 টাকা বাদ দিব। তাহলে কত থাকে দেখো, 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে, তারপরে 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। তাহলে কত বের হলো? 14 টাকা। কত বের হলো? 14 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? উত্তর 14 টাকা 25 পয়সা। তোমাদের কিন্তু এই রাফগুলো দেখাতে হবে। প্রত্যেকটা রাফ মিস যেভাবে দেখিয়েছি তোমরা এইভাবে রাফ দেখাবে, ঠিক আছে? তাহলে আমার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থীরা। তো চলো এবার আমরা আমাদের বাড়ির কাজটা লিখে নিই। তো শিক্ষার্থীরা, আজকের বাড়ির কাজ অধ্যায় 7 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 থেকে 10 ভাষায় চর্চা করবে। তো অবশেষে শিক্ষার্থী, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।